রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তুরস্কে বিমান দুর্ঘটনায় নিহত লিবিয়ার সেনাপ্রধান। পাকিস্তানের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করবে বাংলাদেশ। হাদির পাশে ভারতের স্বাধীনতাকামী শিখরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। হাদি হত্যার নির্দেশদাতা ঘোষণা শিখ নেতা। 10 দিনের মাথায় দুইবার ভারতীয় হাই কমিশনারকে তলব ঢাকার। চোখে সর্ষে ফুল দেখছে নয়াদিল্লি। কাশ্মীর সীমান্তে বেরাক্তা ড্রোন মোতায়েন পাকিস্তানের। পাকিস্তানের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার টাইমস অফ ইসলামাবাদ প্রকাশ করেছে এ নিয়ে একটি খবর। বিভিন্ন সূত্র উল্লেখ করে এ খবরে বলা হয়েছে, বাংলাদেশ মিলিটারি এস্টাবলিশমেন্ট সম্প্রতি পাকিস্তানের সাথে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে। প্রস্তাবিত এই চুক্তির মধ্যে থাকবে দুই দেশের মধ্যে মিলিটারি টু মিলিটারি যোগাযোগ, যৌথ প্রশিক্ষণ, ক্রাইসিস রেসপন্স প্রোটোকল, গোয়েন্দা তথ্য বিনিময় এবং কৌশলগত সমন্বয়। এ বিষয়ক চুক্তির একটি খসড়া তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে। তবে চুক্তি অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাথে বাংলাদেশের এই প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার রাজনীতি সহ অনেক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে। ভারতকে নতুন করে সমরনীতি সাজাতে হবে বাংলাদেশ ঘিরে। খবরে বলা হয়েছে, শেখ হাসিনার আমলে ভারতের চাপে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করার পর্যায়ে নিয়ে যাওয়া হয়। বর্তমান ইউনূস সরকার দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের বর্তমান সরকার পাকিস্তান থেকে F-17 ফাইটার জেট সহ বেশ কিছু আধুনিক সমরাস্ত্র ক্রয় করতে পারে। এদিকে পাকিস্তান তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে মোতায়েন করেছে তুরস্কের শক্তিশালী বেরাক্তার নজরদারি ড্রোন। কাশ্মীরের রাওয়ালকোট সহ 3টি পয়েন্টে বর্তমানে নজরদারি ড্রোনের কমান্ড পোস্ট স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে কাশ্মীরে 25টি কমান্ড পোস্ট স্থাপন করা হবে নজরদারি ড্রোন পরিচালনার জন্য। এসব ড্রোন আকাশে অনেক উচ্চতায় অবস্থান করে ভারতের বিস্তীর্ণ এলাকায় সব ধরনের সামরিক কর্মকাণ্ডের উপর নজরদারি করতে পারবে। 10 দিনের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দুইবার তলব করল ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে। এ ঘটনার মধ্য দিয়ে ভারতের সাথে কূটনৈতিক ইতিহাসের নজির স্থাপন করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। জবাবে নয়াদিল্লিও পাল্টা 2 দফা তলব করে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে। 10 দিনের মধ্যে দুইবার ভারতের হাই কমিশনারকে তলব করে ভারতের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানানোর ঘটনায় ভারতে যেন চোখের সর্ষে ফুল দেখছে। কারণ ভারতের সেবাদাসী হাসিনার আমলে সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয়রা বাংলাদেশিদের হত্যা করলেও কোনো প্রতিবাদ করত না ঢাকা। বরং উল্টো হাসিনার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ভারতের পক্ষে বিবৃতি দিয়ে বলতো, সীমান্তে নিহত বাংলাদেশিরা হলো গরুচোর ও চোরাকারবারি। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর 14 ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে হাসিনাকে ফেরত চায়। এরপর ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনার ও বিভিন্ন মিশনে জঙ্গি হিন্দুদের হামলার প্রতিবাদ জানাতে মঙ্গলবার আবার প্রণয় ভার্মাকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের মোদি অনুগত গদি মিডিয়া এ ঘটনায় যেন তেলে বেগুনে চলছে। বাংলাদেশের এই স্পর্ধা যেন তারা মেনে নিতে পারছে না। অপরদিকে মঙ্গলবারও পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে হিন্দু জঙ্গিরা বিক্ষোভ করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সামনে। কলকাতা উপ হাই কমিশনারের সামনেও মঙ্গলবার বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বিজেপি সহ বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী দল ও সংগঠনের কর্মী সমর্থকরা। সোমবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। এ সময় ডক্টর ইউনূস তাকে বলেন, পতিত আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য মাঠে টাকা ঢেলেছে। এ খবরও ভারতের বিভিন্ন গণমাধ্যম ফলাও করে প্রকাশ করেছে। বাংলাদেশের বিপ্লবী শহীদ ওসমান হাদির পাশে অবস্থান নিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠান আন্দোলনকারীরা। স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান নেতা গুরবন্ত সিং পান্নুন হাদি হত্যার জন্য সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন। পান্নুন বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হাদিকে হত্যার নির্দেশদাতা। তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পান্নুন বলেন, ঢাকায় ভারতীয় দূতাবাস কোনো দূতাবাস নয়, এটি হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর অফিস।
এই অফিস থেকে বাংলাদেশে গুপ্তচর বৃত্তি, গুপ্ত হত্যা, নাশকতা সৃষ্টি ও নজরদারি সহ বিভিন্ন অপকর্ম বাস্তবায়ন করা হয়। হাদি হত্যার প্রতিবাদে গুরবন্ত সিং পান্নুন বিশ্বের 7টি দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেট অফিসের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন বুধবার। এ বিষয়ে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন পান্নুন। ভিডিও বার্তায় পান্নুন বলেন, আমরা বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের মাধ্যমে গোটা বিশ্বকে জানাতে চাই বাংলাদেশের ওসমান হাদিকে হত্যা করেছে ভারত। আমরা আরও জানাতে চাই বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে ভারত। আমরা বিশ্বের কয়েকটি দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে বুধবার দুপুর 12টায় বিক্ষোভের আয়োজন করব। যেসব দেশে ভারতীয় দূতাবাসের সামনে আমরা বিক্ষোভ করব সেই সব দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলো হলো এক একটি গোয়েন্দা ঘাঁটি। এগুলো দূতাবাস নয়। আমরা সংশ্লিষ্ট দেশের কাছে অনুরোধ করছি দূতাবাস নামে পরিচিত ওইসব ভারতীয় গোয়েন্দা ঘাঁটি যেন তারা বন্ধ করে দেয়। যেসব দেশের দূতাবাস ও কনসুলেট অফিসের সামনে শিখ নেতা বিক্ষোভের ডাক দিয়েছেন সেগুলো হলো ঢাকা, ইসলামাবাদ, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ইতালির মিলান, কানাডার টরন্টো এবং ভ্যাঙ্কুভার। গুরবন্ত সিং পান্নুন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ভারত সরকার তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। তিনি স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্বের পাশাপাশি শেখস ফর জাস্টিস নামক মানবাধিকার সংস্থা পরিচালনা করেন। 2023 সালে ভারত সরকারের অনুমোদনে ভারতের গোয়েন্দা সংস্থা র তাকে যুক্তরাষ্ট্রে গুপ্ত হত্যার পরিকল্পনা করে, কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এটি আগেই টের পেয়ে যায় এবং ভণ্ডুল হয়ে যায় ভারতের পরিকল্পনা। এই ঘটনা ঘিরে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক তিক্ত আকার ধারণ করে। এই গুপ্ত হত্যা চেষ্টার জন্য হোয়াইট হাউসের পক্ষ থেকে সরাসরি ভারত সরকারকে অভিযুক্ত করে ভারতের প্রতি নোটিশ পাঠানো হয়। 2023 সালে পান্নুনকে হত্যার চেষ্টার 2 মাস আগে কানাডায় স্বাধীনতাপন্থী শিখ নেতা হরদীপ সিং নির্জারকে হত্যা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর ভাড়াটিয়া গুপ্ত ঘাতকরা। কানাডা দূতাবাস সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই ঘটনা ঘিরে কানাডার সাথে ভারতের সম্পর্ক চরম তিক্ত আকার ধারণ করে। তুরস্কে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান আহমেদ আল হাদাদ। তার সাথে নিহত হয়েছেন লিবিয়ান আর্মির আরও শীর্ষস্থানীয় 3 জেনারেল। তাদের মধ্যে একজন কমান্ডার, একজন লিবিয়ান অস্ত্র নির্মাণ সংস্থার মহাপরিচালক এবং আরেকজন হলেন সেনাপ্রধানের উপদেষ্টা। এছাড়া নিহত হয়েছেন সেনাপ্রধানের ফটোগ্রাফার। বিমানে থাকা পাইলটের পরিণতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তুরস্কের রাষ্ট্রীয় সফর শেষে ফ্রান্সের তৈরি ডাসল্ট ফ্যালকন 50 যুদ্ধ বিমানে করে লিবিয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা। এরপর বিমানটি তুরস্কের কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিমানটি আঙ্কারার হায়মানা জেলার একটি গ্রামে বিধ্বস্ত হয়েছে। তুরস্ক সফরের সময় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার, ড্রোন নির্মাতা বেকার প্রধান সেলজুক বেরাক্তার সহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা ও সমরাস্ত্র নির্মাতা প্রধানদের সাথে বৈঠক করেন লিবিয়ান সেনাপ্রধান আহমেদ আল হাদাদ। লিবিয়ায় বর্তমানে ত্রিপোলি ভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি সরকারের একনিষ্ঠ সমর্থক এবং সহায়তাকারী তুরস্ক। লিবিয়ার আহ্বানে 2020 সালে লিবিয়ায় সেনা মোতায়েন করে তুরস্ক। তুরস্ক সফরের সময় লিবিয়ায় তুরস্কের সেনা অবস্থান নিয়ে 2 দেশ পর্যালোচনা করে এবং তুরস্ক আরও 2 বছরের জন্য লিবিয়ায় সেনা মোতায়েন রাখতে রাজি হয়। তুরস্কে লিবিয়া ভিত্তিক সরকারের প্রতি জাতিসংঘের স্বীকৃতি রয়েছে, কিন্তু দেশটির বেনগাজি সহ প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী নেতা খলিফা হাফতার বাহিনী। তাদের প্রতি সমর্থন রয়েছে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, ফ্রান্স, পাকিস্তান, মিশর সহ অনেক দেশের। ইরানের সামরিক নৌবাহিনীতে জুলফাকার নামের উভচর নৌযানটি আধুনিক যুগের একটি ব্যতিক্রমী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সংযোজন, যা একই সঙ্গে ভাসমান জাহাজ, আধা ডুবোজাহাজ এবং সীমিত সক্ষমতার সাবমেরিনের বৈশিষ্ট্য বহন করে। এই নৌযানটি মূলত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নেভির জন্য তৈরি করা হয়েছে এবং 2015 সালে আনুষ্ঠানিকভাবে দেশটির দক্ষিণ নৌবহরে যুক্ত হয়। জুলফাকার এমন এক সময় তৈরি যখন ইরান সামুদ্রিক ক্ষেত্রে প্রচলিত শক্তির সঙ্গে সরাসরি প্রতিযোগিতার বদলে অসম বা অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশলকে অগ্রাধিকার দিচ্ছে। পারস্য উপসাগরের মতো অগভীর ও জটিল জলভাগে বড় যুদ্ধজাহাজের তুলনায় ছোট দ্রুতগামী লুকিয়ে চলতে সক্ষম প্ল্যাটফর্ম অনেক বেশি কার্যকর। এই বাস্তবতা থেকেই জুলফাকারের মতো নৌযানের ধারণা এসেছে। এই নৌযানটি শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক ও বিশেষ অভিযানের জন্য ডিজাইন করা, যা ইরানের সামুদ্রিক কৌশলে এক নতুন মাত্রা যোগ করেছে। জুলফাকারের গঠনগত নকশা এবং আকার আকৃতি প্রথম দেখাতেই বোঝায় যে এটি প্রচলিত নৌযানের মতো নয়। মাত্র 17 মিটার দৈর্ঘ্য, 3.2 মিটার প্রস্থ এবং প্রায় 22 টন ওজনের এই নৌযানটি আকারে ছোট হলেও প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত।
এর হালের নকশা কম রাডার প্রতিফলন নিশ্চিত করে, ফলে শত্রুপক্ষের রাডারে ধরা পড়া কঠিন হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে রাডার থেকে লুকিয়ে থাকা মানেই টিকে থাকার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাওয়া। জুলফাকারের এই লো অবজারভেবল ডিজাইন একে শত্রু নজরদারির বাইরে রেখে আকস্মিক আঘাত হানার সুযোগ করে দেয়। একই সঙ্গে এর নকশা এমনভাবে করা যে এটি দ্রুত দিক পরিবর্তন করতে পারে এবং সংকীর্ণ জলপথে সহজেই চলাচল করতে সক্ষম। এই বৈশিষ্ট্য পারস্য উপসাগরের মতো অগভীর ও দ্বীপ ঘেরা অঞ্চলে বিশেষভাবে কার্যকর। জুলফাকারের সবচেয়ে ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল এর দ্বৈত অপারেশনাল সক্ষমতা। এটি একদিকে উচ্চ গতিতে পৃষ্ঠে চলতে পারে, অন্যদিকে প্রয়োজনে পানির নিচে ডুবে যেতে পারে। পৃষ্ঠে চলার সময় এটি ঘন্টায় 40 নট বা 74 কিলোমিটার গতিতে চলতে সক্ষম, যা একে দ্রুত হামলা ও দ্রুত সরে যাওয়ার কৌশলের জন্য আদর্শ করে তোলে। দ্রুতগামী হওয়ার কারণে এটি বড় ও ধীরগতির যুদ্ধজাহাজের দুর্বলতাকে কাজে লাগাতে পারে। আবার যখন পরিস্থিতি প্রয়োজন হয় তখন এটি স্বল্প সময়ের জন্য পানির নিচে চলে যেতে পারে, যা শত্রুর রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে নিজেকে আড়াল করার সুযোগ দেয়। সাধারণত এটি প্রায় 5 মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে এবং স্নরকেল ব্যবহার করে প্রায় 3 মিটার গভীরতায় অপারেশন চালাতে পারে। কিছু বিশ্লেষণে বলা হয় প্রয়োজনে এটি আরও বেশি গভীরতায় স্বল্প সময়ের জন্য লুকিয়ে থাকতে সক্ষম। এই সীমিত হলেও কার্যকর সাবমার্জড ক্ষমতা জুলফিকারকে প্রচলিত ফার্স্ট অ্যাটাক ক্রাফট থেকে আলাদা করে তোলে। এই দ্বৈত সক্ষমতার পেছনে রয়েছে জুলফাকারের হাইব্রিড প্রপালশন সিস্টেম। এতে 2টি ডিজেল ইঞ্জিন এবং 2টি বৈদ্যুতিক মোটর ব্যবহৃত হয়েছে। ডিজেল ইঞ্জিনগুলো পৃষ্ঠে চলার সময় উচ্চ গতি ও শক্তি সরবরাহ করে, আর পানির নিচে চলার সময় বৈদ্যুতিক মোটর ব্যবহৃত হয়, যা শব্দ কম তৈরি করে এবং নৌযানটির স্টেলথ বৈশিষ্ট্য বাড়ায়। এই হাইব্রিড ব্যবস্থার ফলে খুব দ্রুত পৃষ্ঠ থেকে সাবমার্জড মোডে বা উল্টোভাবে পরিবর্তন করা যায়, যা বিশেষ অভিযানের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক নৌযুদ্ধে শুধু গতি নয়, শব্দ ও তাপ স্বাক্ষর কমানো বড় বিষয়, আর জুলফাকার সেই চাহিদা পূরণে সক্ষম। অস্ত্রশস্ত্রের দিক থেকে জুলফাকার আকারে ছোট হলেও যথেষ্ট শক্তিশালী। এর প্রধান অস্ত্র হল 2টি 324 মিলিমিটার টর্পেডো টিউব। এই হালকা টর্পেডোগুলো পৃষ্ঠ ও পানির নিচে 2 অবস্থান থেকে নিক্ষেপ করা যায়। ব্যবহৃত টর্পেডোর সুনির্দিষ্ট নাম ও বৈশিষ্ট্য পুরোপুরি প্রকাশ করা না হলেও ধারণা করা হয় এগুলো রুশ RPK-6 ধরনের বহুমুখী টর্পেডোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রায় 4 মিটার দৈর্ঘ্যের এই টর্পেডোগুলো মূলত ছোট থেকে মাঝারি আকারের জাহাজ, করভেট, উপকূলীয় স্থাপনা, তেল প্ল্যাটফর্ম এবং লোডিং ডকের মতো লক্ষ্যবস্তুর জন্য উপযোগী। যদিও বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের বিরুদ্ধে এককভাবে এগুলো সীমিত ক্ষতি করতে পারে, তবে একাধিক নৌযানের সমন্বিত আক্রমণে বড় জাহাজের জন্য গুরুতর হুমকি তৈরি করা সম্ভব। প্রধান অস্ত্রের পাশাপাশি জুলফাকারের প্রয়োজনে অতিরিক্ত অস্ত্র সংযোজনের সম্ভাবনা রয়েছে, যেমন রকেট লঞ্চার বা হালকা বিমান বিধ্বংসী অস্ত্র সাময়িকভাবে বসানো যেতে পারে। তবে এই ধরনের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নৌযানের ভাসমান ক্ষমতা ও পানির নিচে অপারেশনের উপর প্রভাব বিবেচনা করতে হয়। তাই জুলফাকারের মূল ভূমিকা অনুযায়ী সাধারণত এই অতিরিক্ত অস্ত্র অপরিহার্য নয়। তবুও বিশেষ পরিস্থিতিতে, যেমন ছোট ড্রোন বা হেলিকপ্টারের হুমকি মোকাবেলায় হালকা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার কার্যকর হতে পারে। জুলফাকারের সেন্সর ও ইলেকট্রনিক সিস্টেমও এর কার্যকারিতা বাড়িয়ে দিয়েছে। এতে প্রায় 30 কিলোমিটার পাল্লার সারফেস টার্গেট ডিটেকশন রাডার রয়েছে, যা নেভিগেশন ও প্রাথমিক লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হয়। এছাড়া ক্যামেরা ও ইমেজিং সিস্টেম নৌযানের চারপাশে পর্যবেক্ষণে সাহায্য করে। পানির নিচে চলাচলের সময় সোনার ও ডেপথ সাউন্ডার ব্যবহৃত হয়, যা অগভীর পানিতে নিরাপদ নেভিগেশন নিশ্চিত করে। এসব সেন্সরের সমন্বয়ে জুলফাকার শত্রু উপস্থিতি শনাক্ত করা, নিজেকে লুকিয়ে রাখা এবং সঠিক সময় আঘাত হানার সক্ষমতা অর্জন করে। এই নৌযানের কৌশলগত গুরুত্ব বোঝার জন্য ইরানের সামগ্রিক নৌ কৌশল বিবেচনা করা জরুরি। ইরান জানে যে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের মতো পরাশক্তির সঙ্গে প্রচলিত নৌযুদ্ধে সরাসরি লড়াই করা বাস্তবসম্মত নয়। তাই তারা এমন একটি কৌশল গ্রহণ করেছে যেখানে ছোট, দ্রুত, সস্তা কিন্তু মারাত্মক নৌযানের মাধ্যমে বড় ও ব্যয়বহুল যুদ্ধজাহাজকে চাপে রাখা যায়। জুলফাকার সেই কৌশলেরই একটি বাস্তব উদাহরণ। পারস্য উপসাগরের সংকীর্ণ প্রণালী, দ্বীপপুঞ্জ ও ব্যস্ত নৌপথে এই ধরনের নৌযান শত্রুর জন্য সবসময় একটি অনিশ্চিত ও মানসিক চাপের উৎস হয়ে দাঁড়ায়।
বিশেষ অভিযান ও গোপন অনুপ্রবেশ জলফাঘারের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এটি সর্বোচ্চ 8 জন ক্রু বা বিশেষ বাহিনীর সদস্য বহন করতে পারে। এই ক্ষমতা ব্যবহার করে শত্রু উপকূলে গোপনে কমান্ডো নামানো, নাশকতা চালানো বা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা সম্ভব। পানির নিচে সীমিত সময়ের জন্য লুকিয়ে থাকার ক্ষমতা এই ধরনের অভিযানে বড় সুবিধা দেয়, কারণ এতে উপকূলীয় রাডার ও নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দেওয়া যায়। আধুনিক যুদ্ধ শুধু বড় আকারের সংঘর্ষ নয়, বরং ছোট কিন্তু লক্ষ্যভিত্তিক বিশেষ অভিযানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জলফাঘার এই ক্ষেত্রেও কার্যকর। উপকূলীয় নিরাপত্তা ও দ্বীপ প্রতিরক্ষার ক্ষেত্রে জলফাঘারের ভূমিকা উল্লেখযোগ্য। ইরানের উপকূল ও দ্বীপগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে হরমুজ প্রণালীর আশেপাশের অঞ্চল। এই এলাকায় বিদেশি নৌযান চলাচল নিয়ন্ত্রণ ও নজরদারির জন্য জলফাঘারের মতো নৌযান অত্যন্ত উপযোগী। এটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, প্রয়োজনে লুকিয়ে থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এবং প্রয়োজন হলে আকস্মিক আঘাত হানতে পারে। এই ধরনের সক্ষমতা শত্রুপক্ষকে সবসময় সতর্ক অবস্থায় থাকতে বাধ্য করে, যা ইরানের জন্য একটি কৌশলগত সুবিধা। সব মিলিয়ে জলফাঘার শুধু একটি নৌযান নয়, বরং ইরানের সামরিক চিন্তাধারার প্রতিফলন। এটি দেখায় কিভাবে সীমিত সম্পদের মধ্যেও প্রযুক্তিগত উদ্ভাবন এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যায়। আকারে ছোট হলেও এর বহুমুখী সক্ষমতা একে আধুনিক অসম নৌযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত করেছে। ভবিষ্যতে এই ধরনের নৌযানের সংখ্যা ও উন্নয়ন বাড়লে পারস্য উপসাগরের সামরিক ভারসাম্যে আরও জটিলতা সৃষ্টি হতে পারে। জলফাঘার সেই বাস্তবতারই একটি স্পষ্ট উদাহরণ, যা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধে শুধু বড় আকার ও শক্তি নয়, বরং বুদ্ধিদীপ্ত নকশা, স্টেলথ ও কৌশলগত নমনীয়তাই অনেক সময় নির্ণায়ক ভূমিকা পালন করে। লিবিয়ার সাম্প্রতিক ইতিহাসে মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদের মৃত্যুকে কেবল একটি বিমান দুর্ঘটনা হিসেবে দেখলে বাস্তব চিত্রটি অসম্পূর্ণ থেকে যাবে। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি ব্যক্তিগত জেট বিধ্বস্ত হয়ে লিবিয়ান সেনাবাহিনীর চিফ অফ স্টাফ সহ 5 জন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যুর ঘটনা শুধু একটি রাষ্ট্রীয় শোকের উপলক্ষ নয়, বরং এটি লিবিয়ার দীর্ঘদিনের বিভক্ত রাজনৈতিক কাঠামো, ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা, আঞ্চলিক শক্তির ভূ রাজনৈতিক হিসাব নিকাশ এবং আন্তর্জাতিক কূটনীতির সূক্ষ্ম ভারসাম্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। এই দুর্ঘটনা এমন এক সময় ঘটেছে যখন লিবিয়া জাতিসংঘের মধ্যস্থতায় ধীরে ধীরে একীভূত হওয়ার চেষ্টা করছে। তুরস্ক তার ওয়ান লিবিয়া নীতির মাধ্যমে পশ্চিম ও পূর্ব উভয় অংশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করছে এবং ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে জ্বালানি ও নিরাপত্তা প্রশ্ন নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। মোহাম্মদ আল হাদ্দাদ ছিলেন পশ্চিম লিবিয়ার সামরিক কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর যে অস্থিরতা, গৃহযুদ্ধ ও ক্ষমতার দ্বন্দ্ব লিবিয়াকে টুকরো টুকরো করে দেয়, সেই সময়ের মধ্যেই তিনি ধীরে ধীরে একজন পেশাদার, আপোষহীন কিন্তু সমঝোতাকামী সামরিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 2020 সালে তাকে চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়, এমন এক সময় যখন পশ্চিমের ত্রিপলি ভিত্তিক সরকার ও পূর্বের বেনগাজি ভিত্তিক শক্তির মধ্যে সংঘাত চরমে। আল হাদ্দাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল কখনো রাজনৈতিক দল, কখনো অর্থনৈতিক স্বার্থ, আবার কখনো বিদেশি শক্তির প্রতিনিধি হিসেবে কাজ করে। এই বাস্তবতায় আল হাদ্দাদ চেষ্টা করেছিলেন একটি নিয়মতান্ত্রিক জাতীয় সেনাবাহিনী গড়ে তুলতে, যা কোনো গোষ্ঠীর নয় বরং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ। তার মৃত্যু কেবল একজন ব্যক্তির অবসান নয়, বরং একটি রাজনৈতিক ও সামরিক দৃষ্টিভঙ্গির আকস্মিক ছেদ। আল হাদ্দাদ পশ্চিম ও পূর্ব লিবিয়ার মধ্যে সেতু বন্ধনের প্রতীক হয়ে উঠেছিলেন। এমনকি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত পূর্ব লিবিয়ার শক্তিশালী কমান্ডার খলিফা হাফতারও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, যা লিবিয়ার রাজনীতিতে বিরল এক দৃশ্য। এটি প্রমাণ করে যে আল হাদ্দাদ ব্যক্তিগতভাবে কতটা গ্রহণযোগ্য ছিলেন এবং তার উপর কতটা আস্থা তৈরি হয়েছিল যে তিনি হয়তো বিভক্ত লিবিয়াকে একত্রিত করার পথে বাস্তব অগ্রগতি ঘটাতে সক্ষম হবেন। দুর্ঘটনার সময় ও প্রেক্ষাপট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আল হাদ্দাদ আঙ্কারায় ছিলেন উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা আলোচনায় অংশ নিতে। তুরস্ক ও লিবিয়ার সম্পর্ক গত 1 দশকে কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। 2020 সালে তুরস্ক সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ত্রিপলির সরকারকে হাফতারের বাহিনীর হাত থেকে রক্ষা করে। এর বিনিময়ে তুরস্ক লিবিয়ার সঙ্গে সামুদ্রিক সীমারেখা চুক্তি ও জ্বালানি অনুসন্ধান চুক্তি করে, যা পূর্ব ভূমধ্যসাগরে গ্রিস, সাইপ্রাস ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আঙ্কারার উত্তেজনা বাড়ায়।
এই প্রেক্ষাপটে আল হাদ্দাদের সফর ছিল শুধু সামরিক সহযোগিতা নয়, বরং একটি বৃহত্তর ভূ রাজনৈতিক সমীকরণের অংশ। তুরস্কের সংসদ যখন লিবিয়ায় সেনা মোতায়েনের মেয়াদ আরও 2 বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তার ঠিক পরদিন এই দুর্ঘটনা ঘটে। অনেকেই স্বাভাবিকভাবেই সন্দেহের চোখে দেখছেন, যদিও তুর্কি কর্তৃপক্ষ ও প্রাথমিক তদন্তে নাশকতার সম্ভাবনা নাকচ করা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটি, বৈদ্যুতিক সমস্যার কথা বলা হয়েছে। কিন্তু লিবিয়ার মতো একটি দেশে যেখানে ষড়যন্ত্র, গুপ্ত হত্যা ও বিদেশি হস্তক্ষেপ দীর্ঘদিনের বাস্তবতা, সেখানে সন্দেহ পুরোপুরি দূর হওয়া সহজ নয়। বিশেষ করে যখন জানা যায় যে বিমানটি ছিল একটি ভাড়াকৃত মাল্টিজ নিবন্ধিত জেট, যার রক্ষণাবেক্ষণ ইতিহাস সম্পর্কে লিবিয়ান কর্মকর্তাদের কাছেও স্পষ্ট তথ্য নেই। এই দুর্ঘটনা লিবিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। বর্তমানে ত্রিপলি ভিত্তিক সরকার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবেইবার নেতৃত্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও দেশের উপর তার নিয়ন্ত্রণ সীমিত। আল হাদ্দাদের মতো একজন শক্ত কিন্তু মধ্যপন্থী সামরিক নেতার উপস্থিতি দাবেইবা সরকারের জন্য একটি বড় সহায় ছিল। তার অনুপস্থিতিতে পশ্চিম লিবিয়ায় মিলিশিয়াগুলোর প্রভাব আরও বাড়তে পারে, যা সরকারকে দুর্বল করে তুলবে। একই সঙ্গে পূর্ব লিবিয়ার সঙ্গে সংলাপ প্রক্রিয়া ধীর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, কারণ আল হাদ্দাদ ছিলেন সেই অল্প কয়েকজনের একজন যাদের উপর উভয় পক্ষই আস্থা রাখত। আঞ্চলিক ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও এই ঘটনা গুরুত্বপূর্ণ। তুরস্ক দীর্ঘদিন ধরে লিবিয়াকে তার আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় নীতির কেন্দ্রবিন্দু হিসেবে দেখছে। সামরিক ঘাঁটি, প্রশিক্ষণ মিশন, ড্রোন ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে আঙ্কারা ত্রিপলির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে। একই সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক বুঝতে পেরেছে যে শুধু পশ্চিম লিবিয়ার উপরে নির্ভর করে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। তাই ওয়ান লিবিয়া নীতির আওতায় তারা পূর্ব লিবিয়ার সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে। আল হাদ্দাদের মৃত্যু এই কৌশলকে জটিল করে তুলতে পারে, কারণ তিনি ছিলেন তুরস্কপন্থী হলেও জাতীয় ঐক্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া একজন নেতা। ইউরোপীয় দেশগুলোর জন্য এটিও একটি সতর্ক সংকেত। লিবিয়া ইউরোপের জন্য অবৈধ অভিবাসন, সন্ত্রাসবাদ ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অস্থিতিশীল লিবিয়া মানেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অভিবাসীর ঢল, তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা এবং রাশিয়া, তুরস্ক বা অন্য শক্তির প্রভাব বিস্তারের সুযোগ। আল হাদ্দাদের মতো একজন স্থিতিশীলতাকামী সামরিক নেতার অনুপস্থিতি এই ঝুঁকিগুলোকে বাড়িয়ে দিতে পারে। লিবিয়ার জনগণের মানসিক অবস্থাও এখানে বিবেচ্য। বছরের পর বছর যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করা মানুষ আল হাদ্দাদের মধ্যে এক ধরনের আশার প্রতীক দেখেছিল। তিনি ছিলেন এমন একজন যিনি সরাসরি রাজনীতির খেলায় জড়াননি, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় ঐক্যের কথা বলেছিলেন। তার মৃত্যুতে যে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে তা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সাধারণ মানুষের আবেগের প্রতিফলন। এই ঘটনার ভবিষ্যৎ প্রভাব নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, তদন্তের ফলাফল কতটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হয়। যদি সত্যি এটি একটি প্রযুক্তিগত দুর্ঘটনা প্রমাণিত হয়, তবে সন্দেহ অনেকটাই কমবে। কিন্তু যদি কোনো অস্পষ্টতা থাকে, তবে ষড়যন্ত্র তত্ত্ব ও রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকবে। দ্বিতীয়ত, লিবিয়ান সেনাবাহিনীতে নেতৃত্বের শূন্যস্থান কিভাবে পূরণ করা হয়। নতুন নেতৃত্ব যদি মিলিশিয়াদের সঙ্গে আপোষ করে চলে, তবে আল হাদ্দাদের রেখে যাওয়া নীতির ধারাবাহিকতা নষ্ট হবে। তৃতীয়ত, তুরস্ক ও অন্যান্য আন্তর্জাতিক শক্তি এই পরিস্থিতিতে কি ভূমিকা নেয় সেটাও গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদের মৃত্যু লিবিয়ার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি শুধু একটি দুর্ঘটনার শোক নয়, বরং একটি সম্ভাবনার হারিয়ে যাওয়া। লিবিয়া কি আবারও বিভক্তির গভীরে ডুবে যাবে, নাকি আল হাদ্দাদের স্বপ্নের মতো একটি জাতীয় সেনাবাহিনী ও ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনের পথে এগোবে? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। তবে নিশ্চিতভাবে বলা যায়, আঙ্কারার আকাশে সেই রাতে যে আগুনের ঝলক দেখা গিয়েছিল তা শুধু একটি বিমান নয়, বরং লিবিয়ার ভবিষ্যৎ রাজনীতির উপরও দীর্ঘ ছায়া ফেলেছে। ইরান কি সত্যি ইসরায়েলের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি ভয় দেখানোর গল্প যার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে পাশে টানা? এই প্রশ্নটাই এখন ঘুরছে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এক্সিওস ও ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়াকে তারা সম্ভাব্য হামলার আড়াল হিসেবে দেখছেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা একই প্রতিবেদনে বলেছেন, তাদের কাছে ইরানের আসন্ন কোনো হামলার প্রমাণ নেই। তাহলে প্রশ্ন উঠছে, ইসরায়েল যা বলছে সেটা কি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে?
কেন ইসরায়েল এত সতর্ক? ইসরায়েলি সূত্রগুলো স্বীকার করেছে ইরানের হামলার সম্ভাবনা 50% কম, তবুও তারা ঝুঁকি নিতে রাজি নয়। এর পেছনে বড় কারণ হলো 2023 সালের 7 অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাডে ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতি। সেই ঘটনার পর থেকে ইসরায়েলের সামরিক নেতৃত্বের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনেক কমে গেছে। পর্দার আড়ালে কি ঘটছে? ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন ইরানের সম্ভাব্য আকস্মিক হামলা ঠেকাতে ইসরায়েলি যুক্তরাষ্ট্র যেন ঘনিষ্ঠভাবে সমন্বয় করে। ইসরায়েলি মিডিয়া জানাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মাসের শেষ দিকে মায়ামিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অপশন তুলতে চান। ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানকে আক্রমণকারী হিসেবে উপস্থাপন করতে চাইছে। কিন্তু ইরানের দিক থেকে কি বলা হচ্ছে? ইরানের বক্তব্য একেবারে ভিন্ন। তাদের মতে এই মহড়া ও প্রস্তুতি পুরোপুরি প্রতিরক্ষামূলক, কারণ জুনে হওয়া 12 দিনের যুদ্ধে ইসরায়েলি একাধিকবার ইরানে হামলা চালিয়েছে। ইরান বলছে যে দেশ নিয়মিত হামলার শিকার হয় সে দেশ যদি প্রস্তুতি নেয় তাকে কি আগ্রাসন বলা যায়? ইসরায়েল যেসব মহড়াকে হুমকি বলছে, ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট দাবি করেছে ইরান বিভিন্ন সামরিক মহড়া চালিয়ে ইসরায়েলকে টার্গেট করবে। কিন্তু বাস্তবে কি? ইকতেদার নৌ ও ক্ষেপণাস্ত্র মহড়া। IRGC নৌবাহিনী ওমান উপসাগরে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন মহড়া চালায়। এই মহড়ায় মূল বিষয় ছিল দ্বিতীয় ধাপের প্রতিশোধ, অর্থাৎ উপকূলীয় ঘাঁটি ধ্বংস হলেও ভূখণ্ডের ভেতর থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা। এটা আক্রমণ নয়, এটা প্রতিরোধ কৌশল। সাহান 2025 মহড়া। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের কাউন্টার টেররিজম মহড়া, লক্ষ্য সন্ত্রাসবাদ মোকাবিলা। কিন্তু ইসরায়েলি মিডিয়া এটাকেও ইসরায়েল বিরোধী প্রস্তুতি হিসেবে তুলে ধরে। বেসামরিক সুরক্ষা মহড়া। সারা দেশে সতর্কতা ব্যবস্থা, জরুরি বার্তা পাঠানোর অনুশীলন। অথচ ইসরায়েল নিজে কি করছে? জুন যুদ্ধের পর থেকে ইসরায়েল চালিয়েছে একের পর এক বড় সামরিক মহড়া, স্থল, আকাশ ও নৌবাহিনী নিয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি পরীক্ষা, সীমান্ত পেরিয়ে আক্রমণের অনুশীলন। একই সঙ্গে লেবানন ও সিরিয়ায় নতুন এলাকা দখল ও ধারাবাহিক হামলা। এগুলো কি প্রতিরক্ষা? সবচেয়ে বড় বিপদ কোথায়? সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব। এক পক্ষ ভাববে অন্য পক্ষ হামলা করতে যাচ্ছে, আর সেই ভেবেই আগে আঘাত হানবে। ইরানকে একমাত্র আগ্রাসী হিসেবে দেখানো এই ভুল হিসেবের পথ আরো সহজ করে দেয়। শেষ প্রশ্ন তাই একটাই, ইরান কি সত্যিই যুদ্ধ চায়, নাকি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে পুরো অঞ্চলকে? বিদ্রোহ মানে ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা। এই বিদ্রোহী বাস্তবতার মাঝেই আজ গাজাকে ঘিরে নতুন এক কূটনৈতিক নাটক শুরু হয়েছে। আর সেই নাটকের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তুরস্ক। গাজা যুদ্ধবিরতি, কাগজে শান্তি, বাস্তবে সংঘর্ষ। অক্টোবরের যুদ্ধবিরতির পর বলা হয়েছিল গাজায় গুলি থামবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এই যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় 395 জন নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? তুরস্কের হঠাৎ বড় ভূমিকা। এই উত্তপ্ত অবস্থায় তুরস্ক হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে, নীরবে নয় বরং প্রকাশ্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালির ইস্তাম্বুলে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য খলিল আল হায়া। অর্থাৎ এটি কোনো নিচু স্তরের যোগাযোগ নয়, এটি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা। এই বৈঠকের উদ্দেশ্য কি? তুরস্ক ও হামাসের আলোচনার মূল বিষয় ছিল 3টি। 1, গাজায় যুদ্ধবিরতি বাস্তবে কিভাবে কার্যকর হচ্ছে। 2, কোন কোন জায়গায় যুদ্ধবিরতি ভাঙছে এবং সেই দায় কার। 3, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে কিভাবে যাওয়া যায়। হামাস তুরস্ককে জানিয়েছে তারা যুদ্ধবিরতির শর্ত মানছে। তাদের অভিযোগ, ইসরায়েলি ধারাবাহিকভাবে হামলা ও অভিযানের মাধ্যমে এই চুক্তি ভাঙছে। তুরস্ককে গ্যারান্টর হতে চায়। এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, তুরস্ক কি গাজা যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্র হতে চায়? অর্থাৎ যুদ্ধবিরতি মানা হচ্ছে কিনা তা তদারকি, আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার চেষ্টা, কূটনৈতিক চাপেরই এই সবকিছুর মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক নিজেকে দেখতে চাইছে। এটা হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের ভূমিকা অনেক বড় হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আর বাস্তবতার ফাঁক। একদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন এক ছবি আঁকছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জারেড কুশনার ও এক মার্কিন ডেভেলপার গাজার জন্য $112 বিলিয়ন একটি উন্নয়ন পরিকল্পনা বানিয়েছে। তাদের স্বপ্ন 20 বছরে গাজাকে একটি আধুনিক বিলাসবহুল উপকূলীয় শহরে রূপান্তর করা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে প্রতিদিন হামলা হচ্ছে সেখানে এই স্বপ্ন কতটা বাস্তব? তুরস্কের কড়া ভাষা, ইসরায়েলের উপর চাপ।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি ভাঙতে থাকলে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনাও ভেস্তে যাবে। তার সতর্কতা, এই সহিংসতা শুধু যুদ্ধবিরতি নয়, পুরো রাজনৈতিক সমাধানের পথ ধ্বংস করে দেবে। দ্বিতীয় ধাপের পথে কি বাধা? তুরস্ক ও হামাস আলোচনা করেছে আরো গভীর শান্তি কিভাবে আনা যায়, মানবিক সহায়তা কিভাবে বাড়ানো যায়, গাজায় দৈনন্দিন জীবন কিভাবে স্থিতিশীল করা যায়। তারা একমত হয়েছে, ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য ছাড়া কোনো দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। চূড়ান্ত লক্ষ্য একটাই, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। তুরস্কের এই উদ্যোগ ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবার জন্যই একটি বার্তা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।